আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আর হবে না জরিপ কার্যক্রম। 4টি উপাদান সংগ্রহে রাখুন, আপনার জমি 100% আপনার থাকবে। কোন 4টি উপাদান আপনার সাথে রাখতে হবে, সংগ্রহে রাখতে হবে, আর কেনই বা সম্পত্তির জরিপ হবে না, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, 100 বছরেও আর এই ভূমি জরিপ হবে না। ভূমি মন্ত্রণালয়ের কঠিন নির্দেশনা, আপনার সম্পত্তি যদি আপনার মালিকানা বজায় রাখতে হয়, তাহলে আপনাকে 4টি উপাদান আপনার সংগ্রহে রাখতে হবে। 1 নম্বরে হচ্ছে, এর আগে একটু কথা বলে নিই, কেন হবে না জরিপ কার্যক্রম আমি সর্বশেষ আলোচনা করব। এই 4টি উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে, যদি ওয়ারিশি সম্পত্তি হয়, এই ওয়ারিশি সম্পত্তির আপনার যদি কোনো কাগজপত্র না থাকে, কোনো সমস্যা নেই। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যার সম্পত্তির মালিকানা চাচ্ছেন, সেই মালিকানার যে ওয়ারিশান সনদ, আপনি যে তার একজন ওয়ারিশ, সেই ওয়ারিশান সনদ নিতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নামের সাথে মিল রেখে আপনার এই ওয়ারিশান সনদটি নিতে হবে। ওয়ারিশান সনদ নেওয়ার সময় আপনাকে যে বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে, সে বিষয় হচ্ছে, আপনি যার সম্পত্তির মালিকানা দাবি করছেন ওয়ারিশ হিসাবে, সেই মৃত ব্যক্তির যে রেখে যাওয়া ওয়ারিশ, প্রত্যেক ওয়ারিশের নাম 100% ওয়ারিশান সনদপত্রে থাকতে হবে। একজন ওয়ারিশের নাম বাদ দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি বা কোনো ওয়ারিশ যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেই মৃত ব্যক্তির নাম লিখে তার রেখে যাওয়া যে ওয়ারিশ আছে, সেই ওয়ারিশদের নাম সেখানে এন্ট্রি করতে হবে আপনার সেই ওয়ারিশান সনদের মধ্যে। যদি কারো নাম বাদ দেন, তাহলে সেটি জাল সনদ হিসাবে, অর্থাৎ ওয়ারিশান সনদ হিসাবে মূল্যায়ন করা হবে। নাম্বার 2 হচ্ছে, যদি আপনি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন, তাহলে 100% এই ক্রয়কৃত সম্পত্তির যেই দলিল, এই দলিল মূলে আপনাকে এসিল্যান্ড অফিস থেকে 100% নামজারি করে রাখতে হবে। এই নামজারি করে হালনাগাদ যেই খাজনা পরিশোধ করে, খাজনার যে দাখিলা বা রিসিট বা ডিসিআর যেটাই বলি, সেইটা আপনার এই দলিলের সাথে, নামজারির কপির সাথে, এটা কিন্তু আপনার 100% থাকতে হবে। এবং আপনি যে সম্পত্তিটি ক্রয় সূত্রে মালিকানা পেয়েছেন, সেই দলিলের সাথে দাতার যে বায়া দলিল এবং তার যদি যে সকল খতিয়ান আছে, সিএস খতিয়ান থেকে হালনাগাদ খতিয়ান পর্যন্ত, প্রত্যেকটি খতিয়ানের যে মালিকানার চেইন ধারাবাহিকভাবে সেটি কিন্তু থাকতে হবে। সেই ডকুমেন্টসগুলি আপনার কাছে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে, যদি আপনাদের সম্পত্তি কোনো ব্যক্তি বা আপনি হন, আমি হই, বা যে কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে রেখে থাকে, 20 বছর, 15 বছর, এই সম্পত্তি যদি বিরোধী দখলে চলে যায়, অর্থাৎ জবর দখল থেকে বিরোধী দখলে চলে যায়। বিরোধী দখলে কখন যায়? যে আপনার সম্পত্তি জবরদখল হয়ে গেছে, আপনি সম্পত্তি নিয়ে কখনোই মামলা, মকদ্দমা, সালিশ বিচার কোনো কিছু করেন নাই, কোনো ডকুমেন্টস নাই। আপনি সেই সম্পত্তি, যিনি জবরদখলে রয়েছেন, তিনি শান্তিপূর্ণভাবে 12 বছরের অধিক সময় পর্যন্ত এই সম্পত্তি ভোগ দখলে রয়েছেন। এবং আপনারা জানেন যে প্রচলিত আইনের যেই তামাদি আইনের 28 ধারা এখনো পর্যন্ত বলবৎ, কিন্তু এটার কার্যকারী ব্যবস্থা না থাকলেও এটি কিন্তু রহিত করা হয় নাই। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ কিন্তু স্পষ্ট বলা হয়েছে, দলিল যার ভূমি হবে তার। সব কিছু ঠিক থাকলেও তামাদি আইনের 28 ধারা রহিত করা হয় নাই। সেজন্য এই বিরোধী দখলওয়ালা যদি 15 বছর, 20 বছর পরে এই সম্পত্তি যদি তিনি মালিকানা চেয়ে আদালতে যদি তিনি আবেদন করেন, অর্থাৎ তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে যে 12 বছরের অধিককাল পর্যন্ত যদি জমির প্রকৃত মালিক জমি নিয়ে মালিকানা দাবি করে মামলা না করেন,
তাহলে তিনি আদালতে মামলা করার অধিকার হারাবেন এবং ওই জমির উপরের মালিকানাও তিনি হারাবেন। এবং যিনি বিরোধী দখল আছেন তার ওই জমির উপরে মালিকানা জন্মাবে, তিনি আদালতে মামলা করে সেই সম্পত্তির মালিকানা চাইতে পারেন এবং আদালত যদি তাকে ওই জমির মালিকানা দিয়ে দেয় ডিগ্রির মাধ্যমে, রায়ের মাধ্যমে, জাজমেন্টের মাধ্যমে, তাহলে তিনি কিন্তু ওই সম্পত্তির মালিকানা পেয়ে যাবে এবং তিনি ওইটা দিয়ে নামজারি করে যদি তিনি ভোগ দখলে থাকেন, এই তার থাকতে হবে। যদি কেউ অবৈধভাবে দখলে থেকে থাকেন, তার আদালত কর্তৃক বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার কিন্তু কাগজ লাগবে। তা আমি যে 3 নাম্বার পয়েন্টটি বলেছি সেখানে হচ্ছে আদালতের জাজমেন্টের কাগজ লাগবে, অর্থাৎ রায়ের কপি লাগবে যে তাকে ওই সম্পত্তিটা আদালত কর্তৃক মালিকানা দেওয়া হয়েছে, এই বিষয়টা। নাম্বার 4 হচ্ছে সরাসরি জমি, যদি আপনার যে জমি, এই জমি যদি অন্যের দখলে থাকে তাহলে সেই দখল পুনরুদ্ধারের জন্য আপনার মকদ্দমা করে রাখতে হবে। তো বিষয়টা কিন্তু একদম সহজভাবে নেবেন না। 1 নম্বরে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে ওয়ারিশান সনদ, পাশাপাশি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে সেটি সঠিকভাবে আপনাকে রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে ক্রয় সূত্রে মালিকানা পেলে দলিল সহ আপনার নামজারি করে রাখতে হবে, খাজনা দিয়ে দাখিলা পর্যন্ত আপনার কাছে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে যদি জবরদখলকারী থেকে যদি কেউ বিরোধী দখল হয়ে 15-20 বছর থাকে, তার সেই সম্পত্তির আদালত কর্তৃক জাজমেন্ট থাকতে হবে। নাম্বার 4 হচ্ছে যদি আপনার সম্পত্তি বা কারো সম্পত্তি এভাবে বেদখলে থাকে, সেই সম্পত্তি দখলের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে, দেওয়ানি আদালতে। এই 4টি উপাদান আপনি সঠিকভাবে যদি রাখেন, তাহলে বর্তমান যে বিডিএস জরিপটি চলতেছে, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যে কথাটি আমি বলেছি যে 100 বছরেও কিন্তু আর জরিপ হবে না, এই বিডিএস জরিপে যদি আপনার নাম তুলতে হয় তাহলে এই কাজগুলি আপনার 100% করে রাখতে হবে। আর যদি আপনার এই কাজগুলি না করে রাখেন, তাহলে এই বিডিএস জরিপ আপনার নামে না হলে আপনি পরবর্তীতে গিয়ে কিন্তু আপনাকে পস্তাতে হবে, আপনার হয়রানি শিকার হতে হবে। আপনি সম্পত্তি কবে ফিরে পাবেন সেটা হচ্ছে পরের বিষয়। এই সম্পত্তি আপনার নামে যখন বিডিএস জরিপটি না হবে, আপনার যদি চলমান মামলা থাকে সেটি কিন্তু বিবেচনাধীন থাকবে। বিচারাধীন মামলা, আদালতে বিচারাধীন মামলা, আদালতের বিচার্য বিষয়। আদালত যখন এই মামলার রায় ঘোষণা করবে, বিডিএস জরিপ আপনার নামে না হলেও তখন সেটেলমেন্ট থেকে কিন্তু আপনার নামে বিডিএস জরিপ হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক কঠিন সিদ্ধান্ত দিয়েছে, 100 বছরের ভিতরে কিন্তু আর জরিপ কার্য হবে না। এই জরিপ যে হবে না, এটা না হওয়ার কিছু কিছু কারণ আছে। 1 নম্বরে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে জরিপ কার্যটা পরিচালনা করতেছে, সঠিকভাবে এই ডিজিটাল পদ্ধতিতে জরিপ কার্য হয়ে গেলে এর সাথে আপনি কিন্তু ডিজিটাল মানচিত্র পেয়ে যাবেন। একটি খতিয়ান, একটি দলিল, একটি মানচিত্র, একটি স্মার্ট কার্ড, এগুলি কিন্তু পাবেন। তাহলে আর জরিপের প্রয়োজন কি? আপনার যখন একটি ডিজিটাল মানচিত্র পাবেন, আপনি সম্পত্তি বিক্রি করে দিলে ওই ডিজিটাল মানচিত্র থেকে সেটি কর্তন করে নেওয়া হবে এবং আপনাকে যে ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে সেখান থেকে আপনার সম্পত্তিটা বিয়োগ হয়ে যাবে। আপনি যখন আরেক জায়গায় সম্পত্তি ক্রয় করবেন, আরেকটি ডিজিটাল মানচিত্র আপনার স্মার্ট কার্ডে ইন হয়ে যাবে, আপনার জমির যে পরিমাণ সেটি কিন্তু বেড়ে যাবে। আপনি দলিল মূল্যে সম্পত্তি ক্রয় করবেন, দলিলটা আপনার স্মার্ট কার্ডের ভিতরে আপনার সংযুক্ত হয়ে যাবে। এই যে সুন্দর পদ্ধতি, এই পদ্ধতিটি কিন্তু আমরা অ্যানালগ পদ্ধতিতে 20 বছর 30 বছর পরে জরিপ হয়, আর ডিজিটাল পদ্ধতিতে যখন জরিপ কার্য শেষ হয়ে যাবে তখন 100 বছর পরেও এই পদ্ধতিতে আবার জরিপ হবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। কারণ ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারে বসেই কিন্তু তখন মাপযোগ হয়ে যাবে, তখন সরজমিনে যাওয়া লাগবে না। আপনি সম্পত্তি বিক্রি করে দেবেন, আপনার থেকে আউট হয়ে যাবে। আপনি সম্পত্তি ক্রয় করবেন, আপনার সাথে সম্পত্তি যোগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োজন সংযোজন সরাসরি ডিজিটাল পদ্ধতিতে হয়ে যাবে। এই জন্য সময় থাকতে আমি যে 4টি পয়েন্টের কথা বলেছি, 4টি উপায়ের কথা বলছি, এই কার্যক্রমগুলি আপনারা সঠিকভাবে করে রাখবেন। আর যদি কারো এই সমস্যা থেকে থাকে, আপনারা সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিবেন, সরাসরি দেওয়ানি আদালতে। আমি এই জন্যই বলছি যে আমাদের দেশে কোনো বিচার সালিসিতে কেউ সম্পত্তি পায় না। হ্যাঁ, ভাই ভাইতে কোনো সম্পত্তি থাকলে সেটি আলাদা আইল ঠেলাঠেলি চলতেছে, এইগুলি বিচার সালিসিতে হয়। কিন্তু কারো সম্পত্তি যদি বেদখল হয়ে যায়, কারোর সম্পত্তি রেকর্ড যদি আরেকজনের নামে হয়ে যায়,
তাহলে কিন্তু সেই সম্পত্তি ফিরে পাওয়া কিন্তু দুরূহ ব্যাপার। সেজন্যই বললাম যে আপনারা এই 4টি বিষয়ের উপরে কঠিন নজর দিবেন, না হলে আপনাদের পস্তাতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।